ডেট হচ্ছে 12 তারিখ। 12/9/24। আমরা পদার্থের চৌম্বক ধর্ম পড়ছিলাম। লাস্ট পার্টে আমরা পৌঁছেছি। এখানে কিছু ফান্ডা ছোটখাটো আমাদের ক্লিয়ার করা দরকার। কিছু কিছু জায়গায় কিছু কিছু ছোটখাটো কনফিউশন আছে, বা কনফিউশন নয়, কাঁচা লোহা আর ইস্পাতের ব্যাপারটা আমাদের খুব ক্লিয়ারলি বুঝতে হবে। তো সেটা আমরা শুরু করি। তো ফার্স্ট আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে, আমরা পদার্থকে খুব ডিটেলস ভাবে ভাগ করলে তাদের চৌম্বক ধর্ম অনুযায়ী কেমন, তা অনুযায়ী পদার্থকে আমরা ভাগ করেছিলাম। এই অনুযায়ী 3 ভাগে ভাগ করেছিলাম। খুব সিম্পল। একটা হচ্ছে পরাচুম্বক, একটা হচ্ছে তিরস্চম্বক, আর একটা হচ্ছে অয়স্চম্বক। এগুলো থেকে আমরা দেখেছিলাম যে কে কি রকম হেন তেন দেখেছিলাম। তার মধ্যে এই অয়স্চম্বকের একটা এক্সট্রা প্রপার্টি আছে। সেই প্রপার্টিটা কি? এই যেমন ধরে নাও টিসি আছে। টিসি মানে এর এক্সট্রা যেগুলো আমি বলবো, অন্য অন্য সবকিছু, যেমন ধরে নাও কে, কে ভ্যালু সবারই আছে, কারুর কম কারুর বেশি। মিউ সবারই আছে, কারুর কম কারুর বেশি। কোনো কোনো জিনিস যেমন শুধুমাত্র অয়স্চম্বকের আছে, সেই এক্সট্রা কি কি জিনিস আছে? 1 নাম্বার যদি আমি বলি, তাহলে ফার্স্ট বলবো এর নির্দিষ্ট কুড়ি বিন্দু আছে। নির্দিষ্ট কুড়ি বিন্দু আছে। এবং এই যে কুড়ি ল যেটা বলেছিলাম, কুড়ি লটা আমি যে 1/সাইজ প্রপোর্শনাল টু 1/t - tc যেটা বলেছিলাম, এটা খুব খুব সিম্পল ফর্মে এরকম হয়। কিন্তু অ্যাকচুয়াল যে ফরম্যাট, সেটা অ্যাকচুয়াল যে চেহারা, সেই চেহারাটা বেশ ক্রিটিক্যাল হয়। অ্যাকচুয়াল সমীকরণ কিন্তু বেশ ক্রিটিক্যাল। ট্যান হাইপারবোলিক হেন তেন দেওয়া আছে, তাহলে ক্রিটিক্যাল একটা ফর্মুলা আছে। 3 নাম্বার কি তফাৎ? 3 নাম্বার তফাৎ হচ্ছে এর এ হিস্টেরিসিস দেখায়। হিস্টেরিসিসটা আগের দিন আমরা বলছিলাম। এই হিস্টেরিসিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং হিস্টেরিসিস যে প্রপার্টিটা, সেটা শুধুমাত্র অয়স্চম্বক পদার্থ দেখায়। এবং তোমরা কিন্তু বই থেকে এই অয়স্চম্বক পদার্থের ক্ষেত্রে আহ কিছু কিছু শর্ট কোশ্চেন অনেক সময় পড়ে যেতে পারে, বই পড়বে। অয়স্চম্বকের একটা এক্সাম্পল আছে, যেমন একটা মিক্সচার কম্পাউন্ড, এটা হচ্ছে হিউসলার অ্যালয়। এইচ HEUSLER। এটা কি কি দিয়ে তৈরি এটা আমারও মনে থাকে না, কিন্তু দিস ইজ ইম্পর্টেন্ট। যেমন ধরে নাও কি কি থাকে? কপার থাকে, ম্যাঙ্গানিজ থাকে, অ্যালুমিনিয়াম থাকে। কপার, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, এগুলো থাকে। এবং এখানে পার্সেন্টেজ হচ্ছে, এ হচ্ছে 64% মোটামুটি। ম্যাঙ্গানিজ থাকে তোমার 24%, আর অ্যালুমিনিয়াম থাকে তোমার 12%। এই একটা এক্সাম্পল দিলাম। বাংলা এটাকে তুমি হিউসলার কি বলে ভাসলা? হিউসলার সংকর। নাম্বার 2 হচ্ছে তোমার গ্যাডোলিনিয়াম, ডিসপোজিয়াম। GD3 হচ্ছে DY। ডিসপোজিয়াম, গ্যাডোলিনিয়াম, এগুলোও কিন্তু অয়স্চম্বক পদার্থের এক্সাম্পল। এবার এই যে এক্সাম্পলটা তুমি দেখতে পাচ্ছ, এই এক্সাম্পলটার মধ্যে কি এমন জিনিস স্পেশাল তোমরা দেখতে পাচ্ছ? এই যে সংকর ধাতু, এই সংকর ধাতুটা কি এমন ভাবে স্পেশাল? কেন এটার নাম কোনোভাবে মানে তোমার বারবার আমরা অয়স্চম্বক পদার্থের ক্ষেত্রে উচ্চারণ করি? কেউ বলতে পারবে?
why this alloy is so special, স্পেশালি কেন বইয়ে এটা উল্লেখ থাকে? যখন আমরা ফেরোম্যাগনেটিক, বলো। একদম তাই, এরা সবাই পরাচুম্বক, কিন্তু এদের দিয়ে সংকর করে এমন একটা জিনিস তৈরি করেছি যেটা কিন্তু অয়স্চম্বক। সো ইট ইজ দ্য অনলি এক্সাম্পল, বা আরো কিছু সংকর ধাতু আছে তার মধ্যে এটা একটা এমিনেন্ট বিখ্যাত এক্সাম্পল, যেটা তোমাদের মনে রাখতে হবে, যে পদার্থ যেগুলো দিয়ে সংকর ধাতু, সংকর মানে কি? সংকর মানে হচ্ছে কঠিন কঠিনের মিশ্রণ। যেমন জল আর চিনির মিক্সচার করলে যেমন শরবত হয়, সেরকমই ধাতু আর ধাতুর মিক্সচার করলে সেক্ষেত্রে অ্যালয় হয়, সংকর হয়। ধাতু ধাতুর কি করে মিক্সচার করব? সমস্ত ধাতুকে গলাবো, গলিয়ে তাদের পার্সেন্টেজ দিয়ে ভালো করে মিক্সচার করব, সেই যে ধাতুটা তৈরি হবে তাকে আমরা বলবো সংকর। তাহলে সংকর, সংকরের যে উপাদান, এই সংকরের উপাদান কেউই কেউই তোমার কিন্তু এই অয়স্চম্বক নয়, কিন্তু সংকরটা হচ্ছে, তাহলে এই সংকর ধাতুর উপাদান সমূহ যেগুলো রয়েছে, তারা কেউই অয়স্চম্বক নয়, বরং এরা কি, বরং এরা পরাচুম্বক পদার্থ। কিন্তু এদের মিশ্রণে আমরা আলটিমেটলি কি পাচ্ছি? অয়স্চম্বক পদার্থ পাচ্ছি, এইটা আমরা পাচ্ছি। তো সেই জন্য এই হিউসলার সংকটটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় পড়ে, এটা পরীক্ষার জন্য এক্সাম্পল ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা চলে যাই, যে আমরা দেখলাম যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যারা, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যারা, তাদের ক্ষেত্রে আমরা একটা স্পেশাল প্রপার্টি দেখলাম, এরা হিস্টেরেসিস দেখায়। হিস্টেরেসিস ধর্ম দেখায়, এটা মানে কি? হিস্টেরেসিস ধর্ম মানে কি? তার মানে হচ্ছে এটাই, যে এদেরকে যখন তুমি চুম্বকন বিচুম্বকন করবে, এদের যখন বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দ্বারা, চৌম্বক ক্ষেত্র দ্বারা চুম্বকন এবং বিচুম্বকন করবে, তখন তাদের মধ্যে সৃষ্ট চৌম্বক আবেশ ভেক্টর, চৌম্বক আবেশ ভেক্টরটাকে আমরা কি চিহ্ন দিই? আর চৌম্বক ক্ষেত্রকে আমরা চিহ্ন দিই, বাহ্যিক চৌম্বক ক্ষেত্রকে কি চিহ্ন দিই, আর চৌম্বক আবেশ ভেক্টরকে কি চিহ্ন দিই? কোনটা কি বলো? প্রথমটা এইচ, তারপরটা বি। এইচ হচ্ছে বাহ্যিক চুম্বক ক্ষেত্র, আর আবেশ ভেক্টর হচ্ছে বি। এইচ এর একক হচ্ছে, এইচ এর এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। বি এর এসআই একক হচ্ছে টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার। সো দে আর কমপ্লিটলি আলাদা আলাদা দুটো রাশি, কিন্তু তারা একই রকম ভাবে ভ্যারি করে, কিন্তু তাদের মধ্যে আলাদা আলাদা প্রপার্টি আছে। এবং এদের মধ্যে সম্পর্ক কি? বি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ। এই যে মিউ দেখতে পাচ্ছ, এ কিন্তু একক যুক্ত রাশি। যদি একক যুক্ত রাশি হয়, যদি একক বিহীন রাশি হতো, তাহলে না এর একক একই হতো, আমরা বলতাম সমজাতীয় রাশি।
কিন্তু এই একক জাতীয় একক যুক্ত রাশি, সেই জন্য দুটো কিন্তু একই রাশি নয়, কিন্তু তারা একই ধরনের বিহেভ করে। মনে রাখতে হবে যে এইচ কিন্তু কারেন্ট বাড়ার সাথে সাথে বাড়ে, আর বি কিন্তু এই যে চৌম্বক আবেশ ভেক্টর বলছি, এটা হচ্ছে যে পদার্থের চুম্বক ধর্মটাকে সঙ্গ নিয়ে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হয়। এটা ডেফিনেশন কি? এটা ডেফিনেশন হচ্ছে যে একটি বিন্দুর চারিদিকে লম্বভাবে একক ক্ষেত্রফলে লম্বভাবে অতিক্রান্ত মোট চৌম্বক বলরেখার সংখ্যা। এইটা হচ্ছে তোমার চুম্বক আবেশ ভেক্টর। বুঝছো? তাহলে দিস ইজ চুম্বক আবেশ ভেক্টর। আর বাহ্যিক চৌম্বক ক্ষেত্রর সাথে কোনো পদার্থের ভিতরে কতটা চুম্বক আবেশ ভেক্টর তৈরি হলো, সেটা নির্ভর করে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। আমরা কিন্তু দেখেছি যে এদের মধ্যে সৃষ্ট যে চুম্বক আবেশ ভেক্টর, সেটা চুম্বকন এবং বিচুম্বকন এই দুই ক্ষেত্রে একই রকম ভাবে হয় না। তাহলে এদের মধ্যে এই যে সংজ্ঞাটা লিখছিলাম, এদের যখন বাহ্যিক চুম্বক ক্ষেত্র দ্বারা চুম্বকন মানে ম্যাগনেটাইজেশন, বিচুম্বকন মানে ডিম্যাগনেটাইজেশন, এই যে জিনিসগুলো যখন করা হবে, কখন আমি বাম দিকে চুম্বক ক্ষেত্র দেবো, তারপর ধীরে ধীরে সেটাকে কমিয়ে জিরো করব, তারপর বিপরীত দিকে দেবো, এই যে প্রসেস গুলো করা হয়, তখন কিন্তু তারা একই রকম ভাবে বি তৈরি হয় না। তখন তাদের মধ্যে সৃষ্ট চৌম্বক আবেশ ভেক্টর এই দুই ক্ষেত্রে এই দুই ক্ষেত্রে আলাদা আলাদা রকম হয়, আলাদা আলাদা রকম হয়। প্রশ্ন হচ্ছে কেমন হয়, সেটা আমরা দেখেছি, আগের দিন আমরা দেখেছি। সেখানে আমরা কার কার গ্রাফ করেছিলাম, যখন আমরা হিস্টেরিসিস বোঝার চেষ্টা করেছিলাম, তখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষতে কি কি ছিল। তাহলে তাহলে আমরা পড়ছি হিস্টেরিসিস। তখন আমরা দেখলাম এইরকম একটা আমরা অক্ষ টেনেছি, সরি, একটা এক্স অক্ষ, এই অক্ষতে আমরা কি রেখেছি বলতো দেখি, আর এই অক্ষতে কি রেখেছি? এই অক্ষতে রেখেছিলাম আমরা কি, এইচ না বি? এটা এইচ, আর এইদিকে কি রেখেছিলাম? বি। তাহলে বলো তো দেখি কোনটা পদার্থের ভেতরের ধর্মের উপর নির্ভরশীল, বি না এইচ? এইটা হচ্ছে বি। বি হচ্ছে পদার্থের মধ্যে, আর এইচ কার উপর নির্ভরশীল? বাহ্যিক, তারপর তড়িৎ প্রবাহের উপর নির্ভরশীল। এটা তড়িৎ প্রবাহের উপর নির্ভরশীল। তড়িৎ প্রবাহ যত বেশি করবে তত বেশি হবে, তড়িৎ প্রবাহ শূন্য করলে শূন্য হবে, তড়িৎ প্রবাহ বিপরীত দিকে করলে নেগেটিভ হবে। তাহলে তার উপর নির্ভরশীল। আর এইটা হচ্ছে পদার্থের ধর্মের উপর নির্ভরশীল, পদার্থের প্রকৃতির উপর নির্ভরশীল। এখানে আমরা প্রথম কি দেখেছিলাম, যখন কোনো চৌম্বক ক্ষেত্র নেই, শুরু করেছি, তখন পুরো এলোমেলো ঘটনা, তখন বিভিন্ন দিকে তোমার ডোমেন গুলো সাজানো থাকবে। তার মানে এই বি কত হবে? শূন্য হবে। তারপর ধীরে 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 সেটা বাড়তে বাড়তে একটা টাইমে কি হবে? স্যাচুরেশন হবে, সম্পৃক্ত হবে। তারপর কিন্তু কোনোভাবে আর বাড়বে না। এই যে স্যাচুরেশন বি, এটাকে আমরা বলেছিলাম কি? বি স্যাচুরেশন, বি স্যাট। এইটা আমরা ডট 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 করে রেখেছিলাম। এরপর আমরা যখন পিছন দিকে কমাচ্ছি, তখন দেখছি খানিকক্ষণ পর্যন্ত একই,
কিন্তু এই প্রপার্টিটা কিন্তু আলাদা ধরনের হয়ে যাচ্ছে, গিয়ে এটা কিন্তু একদম ম্যাচ করছে না। ম্যাচ না করে এটা এরকম করে গিয়ে এইভাবে যাচ্ছে, যাওয়ার পর এটা নেগেটিভ দিকে এই যখন দেবো, কারেন্ট যখন উল্টো দেবো তখন একটা টাইমে এটা শূন্য হচ্ছে, যখন এইচ শূন্য করছি তখনও খানিকটা থেকে যাচ্ছে। এইটাকে আমরা কি বলি? বি আর। এই যে জায়গায় তারপরেও কিছু ম্যাগনেটিক ফিল্ড নেগেটিভ দেওয়ার পর তবেই ও শূন্য হচ্ছে বি, সেটাকে আমরা কি বলি? এইচ সি। তারপর নেগেটিভ দিকে যদি আমি বাড়াতে থাকি আরো, তখন নেগেটিভ দিকে সবাই সুসজ্জিত হতে শুরু করবে, তখন আমার এইদিকে পাবো নেগেটিভ বিস্যাট। তারপর এটা আবার স্যাচুরেট করে যাবে, যেমন এইদিকে পেয়েছি তেমন এইদিকে হবে মাইনাস বিস্যাট। তারপর যদি আমি পজিটিভ করতে শুরু করি তাহলে কি হবে গো? তাহলে সেক্ষেত্রে এটা পজিটিভ হতে হতে তারপর কিন্তু আর একই রাস্তা ফলো করবে না, এরা আলাদা রাস্তা ফলো করবে, আগেরটাই চলে যাবে না। কিন্তু মিল হচ্ছে এইটা যদি প্লাস কিছু একটা হয়, এটা মাইনাস তত একটা হবে। আর যেহেতু তোমার এইচসিটা এখানে মাইনাস ছিল, তাই এখানে প্লাস এইচসি হবে, নিয়ে গিয়ে আলটিমেটলি এরকম জায়গায় চলে যাবে। তারপর যদি তুমি ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশন করো, তারপর যদি চুম্বক ক্ষেত্র কমাও বাড়াও হেন তেন করো, তাহলে কিন্তু আলটিমেটলি এই যে ভিতরের পাত এগুলো কিন্তু আর অবলম্বন করবে না। তাহলে কি করবে? এরপর এখানে প্রথমে গেল, যাওয়ার পর আমরা ব্যাক করলাম, এইদিকে এলো, এইদিকে আসার পর এখানে স্যাচুরেট হলো, তারপর আবার ফিল্ড বাড়ানোর পর এই পথে গেল, তারপর আবার যদি আমি করতে চাই সেকেন্ড রাউন্ডে, তখন কিন্তু এ এই পথ অবলম্বন করবে, আর প্রাথমিক পথ অবলম্বন করবে না। সেই জন্য আমরা এই যে প্রথম যে রেখাটা তৈরি হয়েছে, যদি এইটাকে আমরা ও বিন্দু ধরি, এটাকে যদি আমরা এ বিন্দু ধরি, এটাকে যদি আমরা বি সি বিন্দু ধরি ধরে নাও, তাহলে ও এ সি যে পথটা, এই পথটাকে আমরা কি বলি? প্রাথমিক চুম্বকন রেখা। ওটা প্রথমবারই হবে প্রাথমিক চুম্বকন রেখা। ইনিশিয়াল ম্যাগনেটাইজেশন লাইন। এই যে যে চুম্বকন প্রাথমিক চুম্বকন যে গ্রাফ, সেই গ্রাফটাকে যদি আমরা বাদ দিই, তাহলে দেখতে পাবো বারবার বারবার এরকম তৈরি হয়। এবার এবার আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে গ্রাফ, এই নিয়ে আমরা কি করব? এই গ্রাফটাকে নিয়ে আমরা কি ধুয়ে ধুয়ে জল খাবো, না এখান থেকে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স পাবো পদার্থের ক্ষেত্রে, সেটা আমাদের জানতে হবে। আর আমরা বলো এইচ এইচ বারবার যদি পজিটিভ নেগেটিভ হয়, তাহলে এইচ সৃষ্টিকারী, সেই এইচ সৃষ্টিকারী যে তড়িৎ প্রবাহ, সেটা এসি না ডিসি? বলো, এসি না ডিসি? তাহলে আমরা প্রথমে এবার প্রাথমিক, তোমাদের আবার প্রশ্নটা করছি, প্রাথমিক চুম্বকন রেখাটা এবার আমি বাদ দিচ্ছি। ধরে নাও এবার আমরা এই এই যে হিস্টেরিসিস গ্রাফ, এটার ব্যাখ্যা কি, এটার তাৎপর্য কি, এইগুলো কিন্তু বইয়ে তেমন কিছু থাকবে না, কিন্তু এই জিনিস সম্বন্ধে কিন্তু তোমাদের আইডিয়া রাখা দরকার। একবার পড়ে নেবে, যখন মানে এখান থেকে অ্যান্সার তোমরা অনেক ভালো হাই ফাই দিতে পারবে, এখান থেকে কি কি প্রশ্ন পড়বে সেগুলো আমরা বলে দেবো, সেগুলো আমরা ডিসকাস করব। এবং এই জায়গাটা আমাদের টাইম লাগে, একদিনে ধপাঝপ এটা শেষ করে দেওয়া যেত, কিন্তু এইটাকে একটু ভালো করে না পড়াশোনা করলে পরবর্তীকালে কিন্তু এই জায়গাটায় উইক হয়ে থাকবে তোমরা। এটা কি? এটা হচ্ছে ধরে নাও বিএইচ এর গ্রাফ, এটা এইচ এটা বি। এবার আমি প্রাথমিক চুম্বকন রেখা আর রাখলাম না, আমি ধরে নাও এরকম একটা রেখা রাখলাম। তাহলে এক্ষেত্রে এই জিনিসটা কি নির্দেশ করে? বিএইচ গ্রাফটা বলছে এর এইটা হচ্ছে, দেখো এই যে কিছু কিছু পয়েন্ট আছে, এই ইম্পর্টেন্ট পয়েন্ট, এইটা হচ্ছে ধরে নাও বি আর, এটা হচ্ছে এইচ সি, এই যে ম্যাক্সিমাম যেটা হবে
সেটা কি হবে এই জায়গাটা? বি স্যাট, তার মানে একটা হচ্ছে বি আর, একটা হচ্ছে এইচ সি, একটা হচ্ছে বি স্যাট, আর একটা হচ্ছে এরিয়া। এরিয়া মানে কোন এরিয়াটা গো? এই টোটাল এরিয়াটা, এই টোটাল এরিয়া। তার মানে এই যে বদ্ধ লুপ তার ক্ষেত্রফল, বদ্ধ লুপের ক্ষেত্রফল। এই প্রত্যেকটার ব্যাপক সিগনিফিক্যান্স আছে, ব্যাপক মানে ব্যাপক। বি আর মানে কি গো? বি আর মানে কি? যখন আমি এইচ শূন্য করে দেব, আমি একবার প্রাথমিক চুম্বকন করার পর প্রাথমিকভাবে চুম্বকন, এখানে প্রাথমিক চুম্বকন লাইনটা আমি লিখিনি, এই যে চুম্বকন লাইন, এটা করার পর যখন আমি ব্যাক করে এসে এইচটাকে শূন্য করে দেব, তখনও পদার্থের মধ্যে কি থেকে যাবে গো? একটা চৌম্বক আবেশ ভেক্টর থেকে যাবে। কারণ কি, আমি যখন একদম কটকট কটকট করে চুম্বক কাঠিন্য হবে, তখন তার মধ্যে বি কত? সম্পৃক্ত চৌম্বক ক্ষেত্র বি স্যাট। এবার আমি যদি কমাতে 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 বাহ্যিক যে এইচটাকে কি বলা হয়? আবেশী ক্ষেত্র বলা হয়। এই আবেশী চৌম্বক ক্ষেত্রটা যদি জিরো করে দিই, আবেশিক চৌম্বক ক্ষেত্রটাকে যদি শূন্য করে দিই, তখনও দেখতে পাই বাহ্যিক আবেশী চুম্বক ক্ষেত্র শূন্য করে দিলেও আমি দেখতে পাচ্ছি যে তার মধ্যে যে পদার্থটা চুম্বক ক্ষেত্রে ছিল, সেই চুম্বক ক্ষেত্র বাহ্যিক চুম্বক ক্ষেত্র শূন্য করলেও তার মধ্যে খানিকটা চৌম্বক আবেশ ভেক্টর থেকে যাচ্ছে। সেটা যত বেশি থাকবে তত তার বি আর বেশি হবে। এটাকে ইংরেজিতে বলা হয় রেমানান্ট ফিল্ড, রেমানান্স বলা হয়, রেমানান্স, 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 রিমেন্স নয়, রেমেন্যান্স, রিমেন্স। দেখি দাঁড়া দাঁড়া, বানানটা দেখি, এটা আমার গন্ডগোল হয়। কোথাও আছে তোদের বইয়ে? রেমন্যান্ট ম্যাগনেটিক ফিল্ড বলে। দাঁড়া দেখি, কোথাও একটা জায়গায় দেখলাম, but না, এটা রিমেন্স নয়, এটা রেমানান্স বলে বা রেমন্যান্ট ফিল্ড বলে, আর ই এম এন এ এন টি, রেমানান্ট, রেমানান্ট। হ্যাঁ, এটা হচ্ছে ধারণ ক্ষমতা। কি দিয়েছে রে এইটা? এইটা হচ্ছে ধারণ ক্ষমতা। তার মানে ধারণ ক্ষমতা মানে কি আছে তো? রিটেনটিভিটি। তার মানে এই যে বিআর, এই যে বিআর, সেটার উপর নির্ভর করছে। বিআর যত বেশি হবে, বিআর মানে হচ্ছে সেই সেই চৌম্বক আবেশ ভেক্টর, চৌম্বক আবেশ ভেক্টর যা এইচ ইকুয়াল টু শূন্য করলেও করলেও পদার্থের মধ্যে থেকে যায়, পদার্থের মধ্যে থেকে যায়। তাহলে থেকে যাচ্ছে মানে কি? সে জোর করে ধরে রেখেছে। তাই এই বিআর এর উপর নির্ভর করে, বিআর এর মানের উপর নির্ভর করে, মানের উপর নির্ভর করে ধারণ ক্ষমতা সম্বন্ধে, ধারণ ক্ষমতা সম্বন্ধে আইডিয়া পাওয়া যায়। ধারণ ক্ষমতা ইংরেজি হচ্ছে রিটেনটিভিটি, কতটা রিটেন্ট করে রয়েছে, রিটেনটিভিটি। তাহলে বিআর যত বেশি হবে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, বিআর যত বেশি হবে তার ধারণ ক্ষমতা বেশি না কম? বেশি হবে। যার ধারণ ক্ষমতা তত বেশি হবে। তাহলে এবার আমাকে বলো, কোন ধরনের ম্যাগনেটের ক্ষেত্রে তোমরা ধারণ ক্ষমতা বেশি রাখবে
যে ম্যাগনেটকে তুমি পার্মানেন্ট ম্যাগনেট করতে চাইবে নাকি তুমি তড়িৎ চুম্বক করতে চাইবে, সেটা নিয়ে আমরা আসবো পরে। একবার জাস্ট তোমাকে জিজ্ঞাসা করলাম, ধরো পার্মানেন্ট ম্যাগনেট বানাতে যাও, সেখানে ধারণ ক্ষমতা বেশি চাইবে না কম? একদম বেশি। তাহলে স্থায়ী চুম্বক, স্থায়ী চুম্বক বা পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে ম্যাগনেট তৈরিতে আমরা বেশি ধারণ ক্ষমতা যুক্ত, ধারণ ক্ষমতা যুক্ত অয়স্চুম্বক পদার্থ ব্যবহার করি। উদাহরণ কি? কে এরকম, এরকম কে? এটা হচ্ছে ইস্পাত, একদম ঠিক, এটা হচ্ছে ইস্পাত। ঠিক। এবার ইস্পাত খুব ইম্পর্টেন্ট জিনিস, যে স্টিলের ধারণ ক্ষমতা কিন্তু বেশি। এটা স্টেইনলেস স্টিল আবার ভেবো না, স্টেইনলেস স্টিল কিন্তু নন ম্যাগনেটিক। সো ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার, যে ইস্পাত যেটাকে আমরা বলি সেই ইস্পাত কিন্তু বিশাল ধারণ ক্ষমতা যুক্ত। নাও সেকেন্ড পয়েন্ট, নাম্বার 2, এইচসি, এটাকে বলা হয় কোরসিভিটি। কোনটা এটা এই গ্রাফের মধ্যে কোনটা? কোন জায়গাটা? এই এই যে এইচ, আমরা প্রথমে এইচটা বাড়িয়েছিলাম, তারপর আমরা এইচটা কমাতে কমাতে এই জায়গায় গিয়ে -HC যদি করি তবেই আমার বি জিরো হয়। তার মানে কি, তখন যখন H=0 করলাম তখনও বি আর থেকে গেল, আমি ওকে কোনোভাবেই শূন্য করতে পারলাম না। তাই ওকে শূন্য করার জন্য আমাকে নেগেটিভ দিকে ম্যাগনেটিক ফিল্ড দিতে হলো। তাও নেগেটিভ দিকে দিতে 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 একটা ভ্যালুর সময় দেখলাম যে যাকগে, এর মধ্যে আর ম্যাগনেটিজম নাই, এর মধ্যে আর চৌম্বক আবেশ ভেক্টর নেই। যে নেগেটিভ, যে ঋণাত্মক বাহ্যিক চুম্বক ক্ষেত্রের জন্য, যে ঋণাত্মক বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের জন্য কোন একটা সম্পূর্ণভাবে চুম্বকিত অয়স্চুম্বক পদার্থের মধ্যে চৌম্বক আবেশ ভেক্টর শূন্য হয়, তাকে আমরা বলি কোএরসিভিটি। এটা হচ্ছে তোমার সহনশীলতা বলে অনেক সময়। তা এই এইচসিটাকে বলা হয় কোএরসিভ ফোর্স, কোএরসিভ ফোর্স বলা হয়। এটা বাংলা ডেফিনেশন কি হবে? যে যে ঋণাত্মক, ঋণাত্মক মানে নেগেটিভ, নেগেটিভ, যে নেগেটিভ বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের জন্য, চৌম্বক ক্ষেত্রের জন্য যে নেগেটিভ বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের জন্য কোনো সম্পৃক্ত, কোনো সম্পৃক্ত অয়স্চুম্বক পদার্থ, পদার্থের মধ্যে চৌম্বক আবেশ ভেক্টর পুনরায়, চৌম্বক আবেশ ভেক্টর পুনরায় শূন্য হয়ে যায়, পুনরায় শূন্য হয়ে যায়, তাকে এইচসি বলে, কোএরসিভ ফোর্স বলে। ইংরেজিতে এটাকে বলে কোএরসিভ ফোর্স। এবার বলো তো দেখি, যার কোএরসিভ ফোর্স যত বেশি তাকে সেই বাহ্যিক বলের এগেনস্টে সে বেশি পরিমাণ সহ্য করে থাকছে। তাহলে এইচসি এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট নোট যেটা, সেটা কি? নোট হচ্ছে যে এইচসি যে অয়স্চুম্বক পদার্থের, যে অয়স্চুম্বক পদার্থের
এইচসি যত বেশি, যে না বলে এখানে বলবো কোন অয়স্চম্বক পদার্থের এইচসি যত বেশি, তার ধারণ ক্ষমতা তত, এই ধারণ ক্ষমতা না, সহনশীলতা তত বেশি। সহনশীলতা কেন বলছি বলতো? সহনশীলতা কথাটা কেন? কারণ কারণ বাহ্যিক একটা প্রভাবের বিরুদ্ধেও সে সহ্য করে নিজের মধ্যে ধরে রাখছে। এই সহনশীলতা ইংরেজিটা হচ্ছে তোমার কোয়েরসিভিটি। হ্যাঁ বাবা, কোয়েরসিভিটি। তার মানে এই সহনশীলতা ইংরেজিটা হচ্ছে কোয়েরসিভিটি। তাহলে বলো তো দেখি, এবার প্রশ্ন হচ্ছে, বলো স্থায়ী চুম্বকের জন্য কি চাইবে? স্থায়ী চুম্বকের জন্য আমরা উচ্চ মানের সহনশীলতা, উচ্চ মানের সহনশীলতা যুক্ত যুক্ত অয়স্চম্বক পদার্থ চাইবো। হ্যাঁ, পড়াচ্ছি বাবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমার ছেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম। উচ্চমানের সহনশীলতা যুক্ত অয়স্চম্বক পদার্থ ব্যবহার করা হয়। এর এক্সাম্পল কি গো? এটাও এক্সাম্পল হচ্ছে ইস্পাত। এটার উদাহরণও ইস্পাত। তাহলে এবার দেখো কেন, এবার একটা প্রশ্ন, কেন স্থায়ী চুম্বক তৈরিতে ইস্পাত ব্যবহার করা হয়? এখন কি উত্তর দিতে অসুবিধা হবে? তৈরিতে খুব ইজি, ইস্পাত ব্যবহৃত, কিন্তু এগুলো যখন তখন পড়ে যেতে পারে। এগুলো যদি পড়ে বা না পড়ে, যেহেতু তোমরা এইচএস এর স্টুডেন্ট হিসেবে ম্যাগনেটিজম পড়ে পাস করে যাচ্ছ, ইউ শুড নো দিস, না হলে সারা জীবন খালি হাপ্পু হাপ্পু খাবে আর যেখানে সেখানে ওঝট খাবে। তার কারণ, কারণ হচ্ছে এর বিআর বেশি, তাই সবাই লিখবে কি ধারণ ক্ষমতা সহনশীলতা বেশি। তোমরা কি বলবে যে স্থায়ী ইস্পাতের ক্ষেত্রে হিস্টেরিসিস লুপ দেখলে বোঝা যায় যে এর ক্ষেত্রে বিআর বেশি, তাই ধারণ ক্ষমতা বেশি। আর এইচসিও বেশি, তার মানে বাহ্যিক ফিল্ডের তুলনায় সহনশীলতা বেশি। তার মানে যে বেশি ধরে রাখতে পারে, যে বাহ্যিক বলের প্রভাবে অনেক বেশি সহ্য করতে পারে, ঠোকাঠুকি হেন তেন বাহ্যিক বল, তাকেই তো আমি স্থায়ী চুম্বক হিসেবে ব্যবহার করব। না হলে তো সে অস্থায়ী হয়ে যাবে। এগুলো আমরা কোথা থেকে জানলাম? এগুলো আমরা সব জানলাম হিস্টেরিসিস থেকে। কার হিস্টেরিসিস প্লট? কার হিস্টেরিসিস? ইস্পাতের। ইস্পাতের হিস্টেরিসিস থেকে আমরা দেখতে পেলাম যে এই ধরনের ঘটনা ঘটে, তাই আমরা চুজ করি। নাও এবার এরপরে আমরা পড়বো বিস্যাট, 3 নাম্বার। বিস্যাটকে আমরা ইংরেজিতে কি বলি? স্যাচুরেশন ম্যাগনেটিক ফিল্ড বা স্যাচুরেশন ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর। এটা কোন জিনিস গো? এটা যদি এইচ হয়, এটা যদি বি হয়, তাহলে প্রথমে ইনিশিয়াল ম্যাগনেটাইজেশনের সময় এরকম হয়। এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা যেটা এটা পাচ্ছে, এই ভ্যালুটাকে আমরা বলি বিস্যাট। তারপর আমরা যদি কমিয়ে নিই, তাহলে এটা হবে এরকম করে কমে যাবে, এই কমে এই কমবে, তারপরে এই কমে এইবারে এই যে এখানকার যে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে মাইনাস বিস্যাট, এটা প্লাস বিস্যাট। বিস্যাচুরেশন মানে কি? মানে হচ্ছে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কোন একটি অয়স্চম্বক পদার্থের মধ্যে যে সর্বোচ্চ, যে সর্বোচ্চ
চুম্বক আবেশ ভেক্টর তৈরি করা যায়? তাহলে বাহ্যিক এইচ এর দরুন কোনো অয়স্চুম্বক পদার্থে যে ম্যাক্সিমাম বি তৈরি করা যায়, এটা বুঝলাম। যত বেশি বি স্যাট হবে তত বেশি ম্যাগনেটিক ফিল্ড পাবো। যত বেশি বি স্যাট হবে তত বেশি বি তৈরি করা যাবে। তাহলে যত বেশি বি স্যাট হবে তত শক্তিশালী ম্যাগনেট হবে। তাহলে শক্তিশালী, তাহলে বি স্যাট যদি বেশি হয় তাহলে শক্তিশালী চুম্বক তৈরি করা যাবে। মনে রাখবে আমাদের ইস্পাত বা এই কাঁচা লোহা, আমাদের ক্ষেত্রে এখানে মনে রাখবে এটা নোট, যে ইস্পাত বা কাঁচা লোহা এই সমস্ত ক্ষেত্রে বি স্যাটের যে লেভেল, এটা মোটামুটি 1.7 টেসলা থেকে 2.1 টেসলা অবধি হয়। এবার নির্ভর করছে তার মধ্যে কি কি ম্যাটেরিয়াল কতটা পরিমাণ আছে, কি আছে না আছে, এইগুলোর উপর নির্ভর করে। ওকে, নেক্সট নেক্সট আমরা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট পড়বো, 4 নাম্বার 4, হিস্টেরিসিস। এটা কি বলো তো দেখি? হিস্টেরিসের যে ইম্পর্টেন্ট পয়েন্ট এবার আমরা পড়তে চলেছি সেটা কি? এরিয়া, বিএইচ লুপের এরিয়া, ক্ষেত্রফল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি বোঝায় গো? এটা বোঝায়, এটা যদি এইচ হয়, এটা যদি বি হয়, এই যে এরিয়াটা এখানে বোঝাচ্ছে, এই এরিয়াটা আমাদের কি বোঝায়? এই এরিয়াটা বোঝায় যে একবার চুম্বকন বিচুম্বকন তারপর চুম্বকন করলে, দেখো একবার যখন হয়ে গেল, একবার বিচুম্বকন করলে তারপর আবার চুম্বকন করলে, তাহলে লুপ শেষ। প্রথমেরটা আমরা বাদ দিলাম, ইনিশিয়াল চুম্বকনটা বাদ দিলাম, তাহলে লুপটা কমপ্লিট হয়। তাহলে সেখানে এই যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা নির্দেশ করে যে কতটা পরিমাণে শক্তি ক্ষয় হবে। তাহলে একবার এইচ পজিটিভ হলো, এইচ নেগেটিভ হলো, তারপরে এইচ পজিটিভ হলো, এই যে পুরো ঘটনা শূন্য থেকে যদি আমি বলি, ধরে নাও মাইনাস থেকে বলছি, এইচ নেগেটিভ থেকে পজিটিভ হলো, তারপর নেগেটিভ পজিটিভ থেকে নেগেটিভ হলো ধরে নাও, তারপরে ধরে নাও, মানে এরকম আসছে আমি, এইচটা ধরে নাও এখান থেকে শুরু করেছি, এখান থেকে ধরে নাও শুরু, তাহলে এইচ নেগেটিভ থেকে একবার পজিটিভ গেল, তারপরে এইচ পজিটিভ থেকে নেগেটিভ গেল। এই যে দুটো প্রসেস, একটা হচ্ছে চুম্বকন করা, আর একটা হচ্ছে বিচুম্বকন করা বা বিপরীত দিকে চুম্বকন করা। এই যে টোটাল প্রসেসটা তুমি করছো, তাতে এই যে এরিয়াটা সৃষ্টি হচ্ছে, সেই এরিয়াটা কি নির্দেশ করে? যে প্রতি সাইকেলে একবার পূর্ণ চক্রের ক্ষেত্রে, এই চুম্বকন বিচুম্বকন হলে আমি তাকে পূর্ণ চক্র বলি, তাহলে চুম্বকন প্লাস বিচুম্বকন, এই যে পুরো জিনিসটা হলো, এইটাকে আমরা বলি পূর্ণ চক্র। এই পূর্ণ চক্র, ফুল সাইকেল যেটাকে বলছে, এই ফুল সাইকেলে একবার আমি পজিটিভ থেকে নেগেটিভে নিয়ে গেলাম, একবার নেগেটিভ থেকে পজিটিভে নিয়ে গেলাম, এই যে পুরো প্রসেসটা হলো, তাতে আমার যে পরিমাণ শক্তি ক্ষয় হয়, সেটা এই এরিয়া দ্বারা নির্দেশিত হয়। তাহলে এখানে কি বুঝতে পারলাম? এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করে, এর ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স কি, তাৎপর্য কি? সিগনিফিক্যান্স বা তাৎপর্য যেটা, এই ক্ষেত্রফলের যে তাৎপর্য, সেটা হচ্ছে যে প্রতি পূর্ণ চক্রে নষ্ট হয়ে যাওয়া
শক্তির পরিমাণ, শক্তির পরিমাণ। তার মানে কি? তার মানে এখানে এইটাকে বলা হয় হিস্টেরিসিস লস। এটাকে বলা হয় কি? হিস্টেরেসিস লস। লস, লস মানে কি? হিস্টেরেসিস লস মানে ভগবান জানে। যাই হোক, লস মানে নষ্ট, অপচয়। তাহলে লস মানে আমরা অপচয় বলতে পারি, হিস্টেরিসিস জনিত অপচয়। তাহলে এবার বলো তো দেখি, আমরা যদি ট্রান্সফরমারে, ট্রান্সফরমার যেটা হয়, যদি তোমাদের দুটো গ্রাফ দিলাম, এরকম দুটো গ্রাফ দিলাম, একটা গ্রাফ ধরে নাও এরকম, আর একটা গ্রাফ ধরে নাও এই দুটোর মধ্যে হিস্টেরিসিস লস কার বেশি কার কম? দেখে বুঝতে পারছো? হিস্টেরিসিস লস বেশি যদি আমরা বলি, তাহলে এটা যদি অপশন এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমরা বলবো অপশন এ। কার কম যদি জিজ্ঞাসা করি, তাহলে আমরা বলবো অপশন বি। এইটা হচ্ছে ইস্পাতের, এইটা হচ্ছে কাঁচা লোহার। কাঁচা লোহার কিন্তু এই বি স্যাটটা বেশি। এটা যদি বি স্যাট 2 হয়, এটা যদি বি স্যাট 1 হয়, তাহলে মনে রাখবে যে কাঁচা লোহার সাধারণত, কাঁচা লোহার সাধারণত সম্পৃক্ত চৌম্বক আবেশ ভেক্টর বেশি। মানে বি স্যাট বেশি, কিন্তু এরিয়াটা কম। তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এসি কারেন্ট যদি আমি ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে বা তড়িৎ দিয়ে, তড়িৎ দিয়ে যে চৌম্বক ক্ষেত্র, তার কাঁচা লোহার এখান থেকে কি তফাৎ পাচ্ছি? এখানে এর হচ্ছে ধরে নাও বি আর, এটা এর হচ্ছে এইচ সি, এইটা এর বি স্যাট, এইটা এইটা হলো বি আর, এটা হলো এইচ সি। তাহলে এখান থেকে কি বুঝছো? কাঁচা লোহার ক্ষেত্রে বি আর কম না বেশি, এইচ সি কম না বেশি? বি আরও কম, এইচ সিও কম। তাহলে কি বলবো এখানে? ধারণ ক্ষমতা কম, ধারণ ক্ষমতা কম, সহনশীলতাও কম। এই প্রপার্টিকে কি আমি কোনোদিন কোথাও কাজে লাগাতে পারবো? একদম তাই। তড়িৎ চুম্বক আমরা এটা ব্যবহার করব, কারণ তড়িৎ চুম্বক ক্ষেত্রে আমরা সব সময় চাইবো তড়িৎ অফ হয়ে গেলে যেন আর চুম্বক না থাকে। না হলে তড়িৎ চুম্বক ব্যবহার করে একটা লোহার কোনো বিশাল অংশকে যদি তুলে অন্য জায়গায় নিয়ে যায়, প্রথমে খটাম করে আকর্ষণ হলো, নিয়ে টেনে নিয়ে গিয়ে তাকে পাঁচতলার একটা জায়গায় আমি রাখতে গেলাম, তারপর আমি কারেন্ট অফ করে দেওয়ার পরেও দেখছি ও ছাড়ছে না, তাহলে ভাল লাগবে তোমার বলো? ভাল লাগবে? রাখি যা। বুঝতে পারলে আমি কি বলতে এলাম? কাঁচা লোহার ক্ষেত্রে, কাঁচা লোহা যেটা আমরা বলছি, এটাকে ইংরেজিতে বলা হয় সফট আয়রন। সফট আয়রন, এই সফট আয়রনে কার্বনের পরিমাণ অনেক কম থাকে, কার্বনের পরিমাণ কম থাকে। কেমন কম থাকে? কার্বন মেশানো হয় 0.1%, কখনো থাকে 0.06%, এরকম কার্বন থাকে। এটাকে লো কার্বন স্টিলও বলা হয়, লো কার্বন স্টিলও বলা হয়। আর এমনি নর্মাল স্টিল যেটা ইস্পাত বলছি, সেখানে কার্বনটার পরিমাণ বেশি থাকে। এই যে কাঁচা লোহা, এই কাঁচা লোহার ক্ষেত্রে আমরা স্পেশাল কি দেখলাম? ধারণ ক্ষমতা দেখছি কম, আমরা দেখছি সহনশীলতাও কম। তাই এই জিনিসটা হচ্ছে পারফেক্ট ম্যাটেরিয়াল।
পারফেক্ট অয়স্চম্বক, যা দিয়ে তড়িৎ চুম্বক তৈরি করা যাবে। কেন? কারণ তড়িৎ চুম্বকের ক্ষেত্রে আমরা চাইবো, যখন তড়িৎ চুম্বকের ক্ষেত্রে আমরা কি চাইবো, তড়িৎ চুম্বক যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা চাইবো যে যখন আই বা এইচ, আই তো এইচ সৃষ্টি করে, কারেন্টই এইচ সৃষ্টি করে, আই বা এইচ আছে তখন বি থাকবে। যখন আই বা এইচ জিরো, তখন বি টেন্ডিং টু জিরো হবে, হতে হবে। এরকম ম্যাটেরিয়াল হলে আমরা সোনাই সোহাগা ভাবি যে ফটাস করে সে জিরো হয়ে যাবে, তার মধ্যে ম্যাগনেটিজম থাকবে না। তাহলে কোনো একটা পদার্থকে আমি খট করে ধরলাম কারেন্ট দিয়ে, অন্য জায়গায় রাখার পর যেই কারেন্ট জিরো করলাম ফট করে ও ছেড়ে চলে গেল, সেরকম জিনিস চাই। এই তড়িৎ চুম্বককে ইংরেজিতে বলা হয় ইলেকট্রোম্যাগনেট, যেগুলো বিভিন্ন অ্যাক্সিলারেটর বা এইগুলোতে ব্যবহৃত হয়, যেগুলো বিভিন্ন ল্যাবে যে ম্যাগনেট ইউজ হয়, বড় বড় ম্যাগনেট, ছোট ছোট ম্যাগনেট, যে ম্যাগনেট গুলো ইউজ হয় সেগুলো সাধারণত তড়িৎ দ্বারা কন্ট্রোল যদি হয় তাহলে তারা ইলেকট্রোম্যাগনেট হয়। নাম্বার টু, এর পরে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে, তোমরা ট্রান্সফরমার নামটা শুনেছো, সিনেমার নাম বলছি না, ট্রান্সফরমার, হ্যাঁ শুনিসনি? এর ক্ষেত্রে কাঁচা লোহা ব্যবহার করা হয়। হোয়াই? প্রশ্ন হচ্ছে হোয়াই। সেটা জানার আগে আমাদের জানতে হবে যে এই ট্রান্সফরমারে কি হয়। ট্রান্সফরমারে এসি, এসি মানে কি, পরিবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহ, এসি থেকে ডিসি হয় না, পরিবর্তী প্রবাহ একদিক দিয়ে যায়, আর এখানে ট্রান্সফরমারের ম্যাটেরিয়াল থাকে, অন্য একটা কুণ্ডলিতে তার আবেশ হয়। এইটাই ধর ইনপুট, আমি প্রবাহ দিচ্ছি, এটাই ইনপুট যায়, আর এখানে থাকে লোহা, এই জায়গাটায় থাকে লোহা, এর মধ্যে লোহার মধ্যে জড়িয়ে থাকে, এটার মধ্যে লোহা থাকে। কিভাবে থাকে? এটা যদি লোহা ধরে নাও এরকম খুবলে খুবলে এরকম যদি থাকে, তাহলে এই দিকে এর তার জড়ানো হয় এরকম এরকম করে, অন্য দিকটায় এটা হচ্ছে, এইটা ইনপুট, অন্য দিকটায় আবার এর তার জড়ানো হয় এইভাবে, এটা হচ্ছে আউটপুট। আমরা ট্রান্সফরমার নেক্সট চ্যাপ্টারে গিয়ে আমরা পড়বো, কিন্তু তখন যদি আমরা ভুলে যাই, তার জন্য এটা আমরা আলোচনা করে নিচ্ছি, এইটা হচ্ছে আউটপুট। তার মানে এখানে আমাদের জানতে হবে যে ট্রান্সফরমারের ক্ষেত্রে যে প্রবাহ আমরা তৈরি দিচ্ছি সেটাও এসি, যেটা আমরা পাচ্ছি সেটাও এসি। তাহলে আমরা যদি এসি দিই, এসি পাই, এসি মানে কি? এসি মানে কি গ্রীষ্মকালে ঠান্ডা করে সেই এসি? এসি মানে পরিবর্তী প্রবাহ। তার মানে কোনো একটা পরিবাহীর কোনো বিন্দুতে যদি আমি তাকিয়ে থাকি বা দেখতে থাকি, তাহলে দেখবো একবার কারেন্ট বাম দিক থেকে ডান দিকে গেলে কিছু মুহূর্ত পরে আমরা দেখবো কারেন্টটা ডান দিক থেকে বাম দিকে আসছে। তার মানে কারেন্টটা দিক পরিবর্তন করছে, কম বেশি করছে বলছি না, ও একদম দিকই চেঞ্জ করে দিচ্ছে, একবার বাম দিক থেকে ডান দিক, একবার ডান দিক থেকে বাম দিক। তাহলে এরকম যদি হয় কারেন্ট, তাহলে তার মধ্যে যে পদার্থটা আমরা ব্যবহার করব, তার মধ্যে হিস্টেরিসিস লুপ বারবার 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 আসবে না? চুম্বকন বিচুম্বকন বারবার হবে কি হবে না? তাহলে সেক্ষেত্রে আমরা সব থেকে বেশি কনসার্ন, সব থেকে বেশি চিন্তিত কিসের জন্য হব? যেন সেখানে এনার্জি লস কম হয়। কারণ শক্তির জন্যই তো আমার বিল পেমেন্ট করতে হয়। আমরা যতটা তড়িৎ শক্তি খরচা করি তার জন্যই তো আমাদের কিলোওয়াট আওয়ার বিওটি ইউনিটে বিল দিতে হয়। তাহলে আমরা সেই শক্তিকে লস করতে চাইবো না, কোনো ফর্মেই চাইবো না। এই যে শক্তি ক্ষয়, সেগুলো আরো অনেক ধরনের শক্তি ক্ষয় হয়, সেগুলো আমরা ট্রান্সফরমারে গিয়ে পড়বো। ঘূর্ণি প্রবাহের জন্য শক্তি ক্ষয় হয়, নানা রকম হয়, ল্যামিনেশন করা হয়, এ করা হয়, সেগুলো আমরা ডিটেলসে পড়বো। কিন্তু তার আগে আমরা জানবো যে যেহেতু ট্রান্সফরমারে আমরা
একটা ম্যাগনেটিক অয়স্চম্বক পদার্থ ব্যবহার করি এবং ট্রান্সফরমারে পরিবর্তী প্রবাহ ব্যবহার করা হয়, যার ক্ষেত্রে তড়িৎ প্রবাহের দিক একবার বাম থেকে ডান একবার ডান থেকে বামে হয়, তার মানে দিক একবার প্লাস একবার মাইনাস হয়। তাই সেক্ষেত্রে যে অয়স্চম্বক পদার্থের মধ্যে পরিবাহীগুলো বাঁধা থাকে, সেই অয়স্চম্বক পদার্থের মধ্যে যে বিটা সৃষ্টি হবে সেটা একবার চুম্বকন হবে একবার বিচুম্বকন হবে। তার মানে বারবার 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 হিস্টেরিসিস লুপটা বারবার কিন্তু তোমার তৈরি হবে এর ক্ষেত্রে। তার মানে বারবার এনার্জি লস হবে। তাহলে আমরা কি ধরনের পদার্থ চাইবো, যার এরিয়া বেশি না যার এরিয়া কম? কাঁচা লোহার ক্ষেত্রে কি দেখলাম, তাহলে এরকম এরিয়া কম, তার মানে এরকম মোটা পদার্থ নিশ্চয়ই আমি ব্যবহার করব না। ইস্পাত ইস্পাত আমি ব্যবহার করব না। কাঁচা লোহার ক্ষেত্রে যদি আমি একই জায়গায় ড্র করি তাহলে কাঁচা লোহার ক্ষেত্রে এরকম হয় এবং প্রচন্ড পাতলা হয়। এটা হচ্ছে কাঁচা লোহা। তাহলে এখানে আমি লিখে দিই, নাহলে তোমরা ভুলে যাবে। দেখো, ট্রান্সফরমারের ক্ষেত্রে মুখ্য কুণ্ডলী থেকে গৌণ কুণ্ডলীতে পরিবর্তী প্রবাহ বা বিভব, প্রবাহ থাকলেই বিভব হবে, বিভব পার্থক্য থাকলেই প্রবাহ হবে, পরিবর্তী প্রবাহ বা বিভব আবিষ্ট হয়। কি প্রসেসে হয়? এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ হয়, যেটা আমাদের এর পরের চ্যাপ্টার। এইভাবে আবিষ্ট হয়। তাহলে এই যে পরিবর্তী আবেশ হয়, এক্ষেত্রে এক্ষেত্রে যে অয়স্চম্বক পদার্থ ব্যবহার হয় তা বারবার সময়ের সাপেক্ষে তা সময়ের সাপেক্ষে বারবার চুম্বকিত এবং বিচুম্বকিত হবে। তাই হিস্টেরিসিস লস, হিস্টেরিসিস অপচয় খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এই অপচয় কমাতে সেই অয়স্চম্বক পদার্থ ব্যবহার করা হয় ব্যবহৃত হয় যার ডিএইচ লুপের এরিয়া খুব কম। উদাহরণ কি? কাঁচা লোহা। এর ইংরেজিতে কাঁচা লোহাকে ইংরেজিতে কি বলা হয়? সফট আয়রন। ওকে, এবার তোমাদের কাছে একটা হোমওয়ার্ক। আমার আজকে পড়ানো মোটামুটি শেষ। হোমওয়ার্ক হোমওয়ার্ক হচ্ছে বি ইন্টু এইচ এর মাত্রা এবং একক কি হতে পারে? গেস করো, ভেবো। ওকে, চলো, গুড নাইট, টাটা। বলেন। কেন রে? আবার মাঝে মাঝে আমি যেই ওদিকে চলে যাচ্ছি